নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা ফেসবুক লাইভে যেটা আলোচনা করব সেটার বিষয় হচ্ছে অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণু শূন্যতা। Hello, good evening, ladies and gentlemen, dear friends. I am Dr. Sujoy Dasgupta, consultant gynecologist and infertility and IVF specialist. Today, our topic of discussion is Facebook Live on azoospermia, that is, absence of sperms in the semen. So, first of all, what is azoospermia? Azoospermia is the condition when your semen analysis, that is, semen analysis of a man, shows no sperm, that is, not a single sperm is found. Even after careful examination of the semen analysis, it is called azoospermia. But please remember, azoospermia is not the end of the world. A man with azoospermia still can become biological father without the need of donor sperm. So, azoospermia does not need donor sperm. Okay. তাহলে অ্যাজোস্পার্মিয়া মানে কি? শুক্রাণু শূন্যতা, অর্থাৎ যখন দেখা যায় সিমেন বা বীর্য পরীক্ষা করে কোনো দেখা যাচ্ছে যে বীর্যে কোনো শুক্রাণু পাওয়া যাচ্ছে না, তাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা। কিন্তু মনে রাখতে হবে, অ্যাজোস্পার্মিয়া মানেই সব কিছু শেষ নয়। অ্যাজোস্পার্মিয়া মানেই কিন্তু অর্থাৎ ডোনার স্পাম লাগবে এরকম নয়। অ্যাজোস্পার্মিয়া থাকা সত্ত্বেও কিন্তু আপনি আপনার নিজের স্পাম ব্যবহার করে বায়োলজিক্যাল ফাদার বা বাবা হতে পারেন কোনো ডোনার শুক্রাণুর সাহায্য ছাড়াই। কাজে অ্যাজোস্পার্মিয়া মানেই সব শেষ এরকম কিন্তু ঠিক নয়। আচ্ছা, এবার অ্যাজোস্পার্মিয়া আছে রিপোর্টে কি করবেন? প্রথমে যেটা মনে রাখতে হবে, একটা রিপোর্টে অ্যাজোস্পার্মিয়া আছে তার মানেই অ্যাজোস্পার্মিয়া সবসময় নাও হতে পারে। আমরা অনেক সময় দেখেছি ভালো ল্যাব থেকে রিপোর্ট রিপিট করালে দেখা গেছে অনেক সময় কিছু স্পাম পাওয়া যায়। আর যেটা মনে রাখতে হবে, স্পাম কাউন্ট কিন্তু ডে টু ডে ভ্যারি করে, অর্থাৎ আজকে যা স্পাম কাউন্ট আছে কালকে কিন্তু ভ্যারি করতে পারে, আলাদা হতে পারে, কম বেশি হতে পারে। এমনকি দেখা গেছে যাদের আগে ছেলে মেয়ে হয়েছে তাদেরও কিন্তু স্পাম কাউন্ট হঠাৎ করে কম হলো, পরের দিন আবার নর্মাল হলো। কাজে একটা রিপোর্টে অ্যাজোস্পার্মিয়া হচ্ছে মানেই সত্যি অ্যাজোস্পার্মিয়া না হতে পারে, অন্য ল্যাব থেকে রিপিট করতে হবে। আমরা অনেক সময় দেখি যে কোনো ল্যাবের পরবর্তী ল্যাব থেকে যে রিপোর্ট করানো হয় তাতে দেখা গেছে কিছু সংখ্যক স্পাম কিন্তু পাওয়া যায় কখনো কখনো। এবার তারপরে যেটা ইম্পর্টেন্ট, তারপরেই সবাই জিজ্ঞাসা করে ডাক্তারবাবু কি করব কি করব। অনেকে বলেন যে ডাক্তারবাবু আমার অ্যাজোস্পার্মিয়া আছে, শুক্রাণু ঠিক করে দিন। যেটা মনে রাখতে হবে, 100 জনের অ্যাজোস্পার্মিয়া থাকলে 10 জনের ওষুধ দিয়ে ঠিক করা যায়, বাকি 90 জনের কিন্তু ওষুধ দিয়ে ঠিক করা যায় না, এটা ভালো করে বুঝে নিন। কিন্তু বাকি 90 জনও কিন্তু তাদের স্পাম ইউজ করে বাবা হতে পারেন, হয়তো স্বাভাবিকভাবে নয় কিন্তু অন্যভাবে বাবা হতে পারেন তাদের নিজের স্পাম ইউজ করে, ডোনার স্পাম ছাড়াই। অর্থাৎ 100 জনের মধ্যে মাত্র 10 জনের ওষুধের সাহায্যে ঠিক হয়, বাকি 90 জনের ঠিক হয় না। কিন্তু এই 10 জনের ঠিক হবে কিনা সেটার জন্য প্রথমে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। আচ্ছা, এবার পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্য কি? প্রথম হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ শারীরিকভাবে কিছু পরীক্ষা করা উচিত। অন্ডকোষ বা বিভিন্ন এরিয়াগুলো ভালো করে চেক করা উচিত। কিছু ব্লাড টেস্ট করে কিছু হরমোন দেখা উচিত, অর্থাৎ এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন, এই জাতীয় হরমোন, এবং অবশ্যই ব্লাড সুগার চেক করতে হবে। এই পর্যন্ত পরীক্ষা করে আমরা বলতে পারি ওষুধ দিয়ে ঠিক করা যাবে নাকি যাবে না। ওই যে বললাম 100 জনের মধ্যে 90 জনের ওষুধে ঠিক করা যায় না, 10 জনের ওষুধে ঠিক করা যায়। একমাত্র দেখা গেছে যাদের পিটুইটারি গ্রন্থি বলে ব্রেনে একটি আমাদের গ্রন্থি থাকে, যাদের পিটুইটারি গ্রন্থির সমস্যার কারণে অ্যাজোস্পার্মিয়া, তাদের একমাত্র ওষুধ দিয়ে ঠিক করা যায়। বাকিদের কিন্তু ওষুধ দিয়ে ঠিক করা যায় না, বাকিদের অন্য পদ্ধতির সাহায্য নিতে হয়। আচ্ছা, তারপর আর কি কি টেস্ট আছে? বাকি টেস্টগুলো নির্ভর করছে প্রথমে পরীক্ষায় কী পাওয়া গেছে। যদি দেখা যায় যে মনে হচ্ছে যে শুক্রাণু আছে অথচ বেরোতে পারছে না, রাস্তায় অবস্ট্রাকশন আছে, তাহলে কিছু ইউএসজি আলট্রাসাউন্ড করা হয়, স্ক্রোটাম আলট্রাসাউন্ড অর্থাৎ অন্ডকোষের আলট্রাসাউন্ড, এবং কখনো কখনো ট্রান্সরেক্টাল আলট্রাসাউন্ড অর্থাৎ মলদ্বারে আলট্রাসাউন্ড প্রোব ঢুকিয়ে প্রস্টেট গ্ল্যান্ড দেখা, সেরকম আলট্রাসাউন্ড কখনো কখনো দরকার হতে পারে। আর জেনেটিক টেস্ট, বিভিন্ন ধরনের জেনেটিক টেস্ট হয়। যদি দেখা যায় যে শুক্রাণু তৈরি হচ্ছে না শুক্রাশয়, তাহলে আমরা বলি ক্যারিওটাইপ এবং ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলেশন। মনে রাখতে হবে দুটো টেস্টই করা দরকার। জেনেটিক টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা, কোনো জেনেটিক কারণে আপনার এই শুক্রাণু শূন্যতা হয়েছে কিনা দেখা। সেটা যদি হয়ে থাকে তাহলে আপনার ফ্যামিলিতে অন্যদেরও এই সমস্যা হতে পারে, তাদেরও চেক করতে দরকার হতে পারে, যেমন আপনার বাবা, আপনার দাদা বা ভাই, তাদের চেক করার দরকার হতে পারে। আর আপনার যদি জেনেটিক সমস্যার কারণে অ্যাজোস্পার্মিয়া হয়, তাহলে এই অ্যাজোস্পার্মিয়া কিন্তু পরবর্তী জেনারেশন অর্থাৎ আপনার ছেলের মধ্যেও যেতে পারে, সেটা আটকানোর জন্য জেনেটিক টেস্ট করা দরকার। আর এক ধরনের জেনেটিক টেস্ট করা হয় সিস্টিক ফাইব্রোসিস বলে একটা ডিজিজের জন্য। সেটা কখন করা হয়? যদি দেখা যায় যে আপনার ভাস ডিফারেন্স বলে দুটো নালী থাকে অন্ডকোষের ওপরে, সেটা যদি না থাকে তখন সিস্টিক ফাইব্রোসিসের জন্য চেক করা হয়, কারণ সিস্টিক ফাইব্রোসিসও কিন্তু এক জেনারেশন থেকে এক জেনারেশনে যেতে পারে, অর্থাৎ জেনেটিক ডিজিজ। আর যদি পিটুইটারি গ্ল্যান্ডের কোনো ডিজিজ আমরা সাসপেক্ট করি, তখন আমরা ব্রেনের একটা এমআরআই করতে বলি। কাজে পরীক্ষা নিরীক্ষা তাহলে কী কী দাঁড়ালো? একটা হচ্ছে শারীরিক পরীক্ষা,
কিছু হরমোনের পরীক্ষা, কিছু আলট্রাসাউন্ড, জেনেটিক টেস্ট, পিটুইটারি এমআরআই। মনে রাখতে হবে সবার সব পরীক্ষা লাগে না, সেজন্য ধাপে ধাপে আমরা পরীক্ষা করি, যেটা আমরা পেশেন্টকে বলি আপনাকে কিন্তু অনেকবার আসতে হবে শুধু পরীক্ষা নিরীক্ষার জন্য। অর্থাৎ প্রথমে আমরা বললাম ব্লাড টেস্ট করুন, হরমোন টেস্ট, তারপরে বললাম আলট্রাসাউন্ড করুন বা জেনেটিক টেস্ট করুন। অর্থাৎ 2 থেকে 3 বার আপনাকে আসতে হবে পরীক্ষা নিরীক্ষার জন্য। এই জন্য আমরা চাই না যে একসাথে সব পরীক্ষা নিরীক্ষা করার, কারণ সব পরীক্ষা নিরীক্ষা দরকার নাও হতে পারে। এই জন্য ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। So what to do if you have azoospermia? The first and most important thing is to repeat the test from an authentic lab. Often we find that the semen analysis report can vary from one lab to another, and sometimes it has been found that if the semen is examined carefully in another lab, some sperms, even few sperms may be found in your semen that can be frozen. Secondly, the sperm count can vary from one man to another and from one day to another. Even men who became father previously, their sperm counts can suddenly become 0 today, and tomorrow it may be absolutely normal. That's why a single semen analysis report does not have value. If a single semen analysis report shows azoospermia, we have to repeat it. Okay. Now the next important thing is find out the cause. Often people ask, doctor, give me some medicine so that it can be cured. We say that unfortunately majority of the time it cannot be cured, but still you can become father biologically using your own sperms. That is, if 100 men are having azoospermia, 90 cannot be cured. In 90 cases we cannot give medicine to improve the sperm count, but in 10 cases we can give medicine to improve the sperm count so that you can become father naturally. And usually when the problem is related to pituitary gland problems, pituitary gland is a small gland in our brain that secretes some hormone. If the azoospermia is because of problem related to pituitary gland, then medicine can help. Otherwise medicines usually do not help, but still you can become father. What are the next steps? Physical examination. We need to examine your scrotum, your testicles and other areas to find out the cause. Next important thing is hormonal investigation, the blood test, FSH, LH, testosterone and blood sugar. By doing the blood test for hormonal evaluation, we can tell you whether your problem can be treated medically by means of giving medicine, or we cannot give the medicine, we have to go for other treatment options, advanced treatment options. So after physical examination and hormone test, we can tell you whether medicines are likely to act or not. If medicines are not likely to act, then there is no use of taking medicines months after months. What is the next step? Next step is some further test. It depends on what reports did you find after initial investigation. If we suspect that there may be some obstruction in the semen conducting pathway, that is, your testicles are producing enough quality of sperms, but sperms are not able to come out because of obstruction in the sperm conducting duct. In that case, we can do some ultrasound tests, like ultrasound evaluation of your scrotum or of your testicle, and sometimes transrectal ultrasound, that is putting ultrasound probe in your anus to see the prostate gland, that may be required. And most important thing is the genetic test, because the importance of genetic test lies in the fact that if the azoospermia is because of some genetic problem, it can affect your brother, younger brother and elder brother, so we may need to check their genetic test as well. And secondly, if the azoospermia is because of genetic problem, this genetic problem can be transmitted from you to your son, so you have to prevent it. You have to take some steps to prevent it, so genetic tests are required. There are different types of genetic tests. If we feel that your problem is because your testicles are not producing enough quantity of sperms, in that case you need to do genetic tests like karyotype and Y chromosome microdeletion. Please remember, both are required. However, if we find that there is obstruction mainly because of absence of vas deferens, the vas deferens is a pair of ducts that are present just above the testicles. If the problem is because of absence of vas deferens, then we have to look for some special genetic disease called cystic fibrosis, which is a genetic disease that can be transmitted from father to baby, so that's why you have to screen for it. And lastly, if we find that the problem is related to pituitary problem, then we need to do a MRI of pituitary gland. Therefore, to find out the cause, we need to do physical examination, hormone test, and then ultrasound evaluation sometimes may be needed, genetic test may be needed, and pituitary MRI may be needed. Please remember, there are a number of tests.
we do not advise all the tests in the first visit because all the tests may not be required. So you may need to come to us repeatedly for knowing the next step. So firstly, we do some hormonal tests. Then depending on the results of the hormonal test, we advise the next step of test. So you need to come to our clinic repeatedly for doing the test. Okay. So the single visit, we cannot decide the next treatment. Okay. Sorry. Now the next phase, medicines. Okay. See, medicines are basically hormones. Hormones are definitely required if there is pituitary problem, which we call hypogonadotropic hypogonadism. In that case, we give pituitary hormones from outside like gonadotropin injection that can stimulate the sperm production from your testicles, and the result can be miraculous. That is, the sperm count naturally can be improved significantly within 3 to 6 months, but medicine should be taken for at least 3 months. If the sperm counts improve, you can become father naturally by natural intercourse. But this is relatively uncommon. Only 10% cases medicines are acting, because only 10% cases of azoospermia are because of pituitary gland problems. What about other cases? In other cases, if suppose the testicles are not acting, in that case medicines are unlikely to act. Still people are requesting us medicine. We give some medicines like antioxidants or so sometimes. This can be helpful to improve the quality of sperms in the testicles, but remember, these medicines cannot make enough quality of sperm so that you can become father naturally. You have to do something like TESA, which we will discuss later on. But these medicines are not doing any harm, but this can improve the quality of sperms. We call them empirical treatment. So when medicines will act, if there is pituitary gland problem, medicine will definitely act. If there is no pituitary gland problem, in that case we give some empirical treatment that may not actually act but may not be harmful. And there are different types of empirical treatment like antioxidants, and sometimes we give some tablets like clomiphene, letrozole, and sometimes HCG injection can be considered, although they may not be as helpful as in case of pituitary gland problems. But remember what mistakes people usually do? They take testosterone. See, even if your testosterone concentration in blood is low, please do not take testosterone from outside, because if you take testosterone from outside, whatever sperms are there in your testicles, this will further be reduced. Therefore, if you, even when your testosterone concentration is low, please do not take testosterone from outside, because if you take testosterone injection or tablet from outside, your testosterone concentration will improve, but your azoospermia will become worse. So even you will lose any little chance of becoming biological father. So please do not take testosterone. Sometimes if we find that testosterone is low, we can give some medicine which can indirectly improve the testosterone concentration in your body, but please remember, do not take testosterone from outside. এবারে যেটা বলবো যে ধরুন আপনার অ্যাজোস্পার্মিয়া হয়েছে, এবার ওষুধের ব্যাপার আমরা কারণটা পেলাম। ওষুধ যেটা বারবার বলছি, 100 জনের মধ্যে 10 জনের ক্ষেত্রে ওষুধ কাজ করে, যেটা পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেমের ক্ষেত্রে কাজ করে। কারণ 100 জনের যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, তার মধ্যে 10 জনের অ্যাজোস্পার্মিয়া হয় পিটুইটারি গ্ল্যান্ডের কারণে। কাজে পিটুইটারি গ্ল্যান্ডের যদি সমস্যা হয়, যাকে আমরা বলি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, সেক্ষেত্রে হরমোনাল ইঞ্জেকশন খুব ভালো কাজ করে, কিন্তু ইঞ্জেকশন অন্তত 3 থেকে 6 মাস নিতে হবে। কিন্তু এটা খুব ড্রামাটিক্যালি কাজ করে, খুব ভালো কাজ করে, এবং তাতে দেখা গেছে অনেক সময় স্পার্ম কাউন্ট পুরো নর্মাল হয়ে যেতে পারে, যাতে আপনি স্বাভাবিকভাবে মেলামেশা করে বাবা হতে পারেন। অন্য ক্ষেত্রে ওষুধ, ধরুন আপনার অবস্ট্রাকশন আছে, বা ধরুন আপনার টেস্টিকেল কাজ করছে না, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম নেই, সেক্ষেত্রে কি ওষুধ কাজ করবে? বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ কাজ করবে না। স্টিল অনেকে বারবার রিকোয়েস্ট করেন, ডাক্তারবাবু ওষুধ দিন, কারণ পেশেন্টদের মনে হয় ওষুধ না দিলে বোধহয় কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এম্পেরিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ এমন কিছু ওষুধ দেওয়া যেটা হয়তো কাজ না করতে পারে কিন্তু ক্ষতি কিছু করবে না। এটা ভাববেন, এই যে এম্পেরিক্যাল ট্রিটমেন্ট যে ওষুধগুলো বলছি, এগুলো করলে কিন্তু আপনার স্বাভাবিক স্পার্ম কাউন্ট স্বাভাবিক হয়ে যাবে, বাচ্চা এসে যাবে, এরকম নয়, কিন্তু এটা ক্ষতি কিছু করবে না। আর এটা কখনো কখনো আপনার শুক্রাশয়ের মধ্যে, অন্ডকোষের মধ্যে যদি কোনো শুক্রাণু থাকে, সেগুলোর কোয়ালিটি বাড়াতে সাহায্য করবে। বিভিন্ন ধরনের এম্পেরিক্যাল ট্রিটমেন্ট হয়, যেমন ধরুন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন মিনারেল জাতীয় ওষুধ, স্পেশাল ধরনের ক্লোমিফিন, লেট্রোজল জাতীয় ট্যাবলেট, কখনো কখনো HCG ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যার ক্ষেত্রে যেমন ভালো কাজ করে, যদি শুক্রাণু তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো কাজ করে না। কিন্তু যেটা মনে রাখতে হবে, কখনোই টেস্টোস্টেরন ইঞ্জেকশন বা ট্যাবলেট নেবেন না।
এমনকি যদি আপনার ব্লাডে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম থাকে, তাও টেস্টোস্টেরন বাইরে থেকে নেবেন না। এই ভুলটা কখনোই করবেন না, কারণ টেস্টোস্টেরন বাইরে থেকে নিলে হয়তো আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন বেড়ে যাবে, কিন্তু আপনার স্পাম কাউন্ট আরও কমে যাবে, এমনকি আরও জিরো হয়ে যেতে পারে। অর্থাৎ এখন যেটুকু সম্ভাবনা আছে আপনার শুক্রাশয় থেকে স্পাম পাওয়ার, সেটুকুও নষ্ট হয়ে যাবে। এজন্য বলবো টেস্টোস্টেরন ইনজেকশন কখনো নেবেন না। অর্থাৎ মেডিসিন ভালো কাজ করে যদি পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম থাকে। পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম না থাকলে এম্পেরিক্যাল ট্রিটমেন্ট কিছু করা যেতে পারে, যেটা বললাম, হ্যাঁ, কিন্তু সেখানে খুব ভালো কাজ করে না। কিন্তু অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কি? অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হলো ট্রায়াল টেসা। আচ্ছা, টেসা মানে কি? টেস্টিকুলার স্পাম অ্যাসপিরেশন, অর্থাৎ অন্ডকোষে সূচ আন্ডার অ্যানেস্থেসিয়া, অর্থাৎ অজ্ঞান করে অন্ডকোষে আমরা সূচ ঢুকিয়ে স্পাম নেওয়ার চেষ্টা করতে পারি। কখনো কখনো তাতে স্পাম পাওয়া না গেলে আমরা যেটা করি টিসি, টেস্টিকুলার স্পাম এক্সট্রাকশন, অর্থাৎ অন্ডকোষে ছোট করে কেটে সেখান থেকে আমরা স্পাম নেওয়ার চেষ্টা করতে পারি। আচ্ছা, যেটা অনেকেই ভুল করেন সেটা হচ্ছে এফএনএসি করেন, এফএনএসি বা বায়োপসি করেন। এটা করবেন না। এফএনএসি আর টেসার মধ্যে তফাৎ আছে। এফএনএসি করা মানে আপনি জাস্ট জানছেন যে আপনার শুক্রাশয়ে শুক্রাণু আছে কিনা, কিন্তু এফএনএসিতে যে শুক্রাণু পাওয়া যাচ্ছে সেগুলো কোয়ালিটি সম্পর্কে কোনো আমরা তথ্য পাচ্ছি না, আর দ্বিতীয় কথা সেই শুক্রাণু ফ্রিজ করা যায় না। কাজে আমরা কি করি? আমরা হচ্ছে ট্রায়াল টেসা করি, অর্থাৎ প্রথমে ধরুন সব পরীক্ষা নিরীক্ষা করলাম, দেখা গেল আপনার 2-3টে রিপোর্টে অ্যাজোস্পার্মিয়া আছে, আমরা শারীরিক পরীক্ষা করলাম, আমরা হরমোনাল টেস্ট করলাম, জেনেটিক টেস্ট, আলট্রাসাউন্ড যেরকম দরকার সেরকম করলাম। করার পরে আমরা আপনাকে টেসা যেটা বললাম সেটা করছি, অর্থাৎ ট্রায়াল টেসা করে দেখছি শুক্রাণু আছে কিনা। যদি শুক্রাণু থাকে, আপনি জানতে পারলেন যে আপনার পক্ষে আইভিএফ পদ্ধতির মাধ্যমে বাবা হওয়া সম্ভব, এবং সেই শুক্রাণুকে আমরা ফ্রিজ করে রাখতে পারি, হ্যাঁ, অর্থাৎ হিমায়িত করে রাখতে পারি যাতে পরবর্তীকালে ইউজ করা যায়। আচ্ছা, কিন্তু কখনো কখনো আবার দ্বিতীয়বার টেসা করার দরকার হতে পারে আইভিএফ যখন করা হচ্ছে সে সময়টাতে, কারণ অনেক সময় দেখা যায় যে ফ্রিজ করা স্পাম সবসময় ভালো নাও থাকতে পারে, যেটা ফ্রিজ করার পরে যখন গরম করা হচ্ছে তখন সেক্ষেত্রে আরেকবার টেসা করার দরকার হতে পারে। কিন্তু ট্রায়াল টেসা করলে আপনি এই উত্তরটা পাচ্ছেন আপনার শুক্রাশয়ে শুক্রাণু আছে কি না। হ্যাঁ, আর মনে রাখতে হবে টেসা কিন্তু একদম সেফ, এতে সেরকম কমপ্লিকেশন কিছু হয় না। অনেকে বলেন কোনো সমস্যা হবে, মনে রাখতে হবে এক্ষেত্রে কোনো সেক্সুয়াল প্রবলেম কিছু হয় না। কিছুদিন একটু সামান্য ব্যথা থাকতে পারে, আর এক সপ্তাহ আমরা বলি সাইকেল চালানো, বাইক চালানো, সাঁতার কাটা, এগুলো অ্যাভয়েড করা। হ্যাঁ, না হলে কিন্তু ট্রায়াল টেসা একদম সেফ প্রসিডিওর। Now people are asking, suppose medicines are not acting, so what to do? What's the next step? The next step is called TESA, testicular sperm aspiration. That is under anesthesia. That is, we will put you under sleep and then we insert a small needle inside your testicle to see whether there are sperms inside the testicles or not. This is called TESA, testicular sperm aspiration. If we don't find sperms on TESA, and in the same sitting we can do TC, testicular sperm extraction. That is, we make a small cut inside your testicle and collect the sperms. Please remember there is difference between FNAC and TESA. Please don't do FNAC because FNAC cannot tell anything about the quality of the sperms, and if you do FNAC we cannot freeze the sperms for future use. Rather, if we do trial TESA, then we can collect the sperms, we can tell you whether the sperms are there, whether you will be able to become biological father using your own sperm, and we can freeze the sperms for future use. So therefore, after repeating the semen analysis, suppose a single semen analysis is showing azoospermia, then we have to repeat it, then we have to do physical examination, blood test, ultrasound test or genetic test as required. Then we do trial TESA and see whether sperms are there, and then we freeze the sperms so that it can be used for future use. But sometimes during IVF you may need to go for second episode of TESA, because sometimes in some cases the sperms which have been frozen previously may not survive or may not be good quality when we do the IVF, so you may require second TESA. Okay. There are various myths and misconceptions about TESA. Please remember, TESA is absolutely safe procedure. There is hardly any chance of complication, and TESA is not associated with any risk of sexual problem. And TESA, there may be little pain after TESA, so you have to avoid cycling, biking and swimming for 1 week after TESA. That's all. Okay. But please remember, the most important thing is, if you have azoospermia, if we think that medicines are not likely to act, do not delay the treatment, because before treatment you need to do a number of investigations. What happens? People are requesting, doctor, give medicine and then do the test, repeat the test, etc. This is waste of time. What happens?
if today you find azoospermia and if today we do TESA, we can get some sperms from your testicle. But if you delay it for 1 year, 2 year, when we will do the TESA, we will not be able to find out a single sperm inside the testicle. So therefore, whatever you do, please do not delay the treatment. একটা কথা যেটা মনে রাখতে হবে যে আপনার যদি অজিস্পার্মিয়া থাকে, যেটা বললাম অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে টেসা করতে হয়, কিন্তু এই টেসা করাটা খুব বেশি দেরি করবেন না। অনেক সময় রোগীরা আমাদেরকে রিকোয়েস্ট করেন, ডাক্তারবাবু ওষুধ দিন, মাসের পর মাস ওষুধ খাচ্ছেন, তারপর 1 বছর 2 বছর পরে যখন টেসা করছেন তখন দেখা গেল আর কোনো স্পাম পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আজকে যদি টেসা করেন, দেরি না করে আজকে হয়তো স্পাম পাওয়া যেতে পারে, কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন, যে ওষুধ অতটা কার্যকরী নয়, সেটা করে 2-3 বছর পরে টেসা করছেন, তখন দেখা গেল স্পাম পাওয়া যাচ্ছে না। কাজে যাই হোক না কেন, ট্রিটমেন্ট কিন্তু দেরি করবেন না। আর আরেকটা অপশান কি, এবার ধরুন টেসা যাতে তাদেরকে করা হয় যারা পরবর্তীকালে আইভিএফ করতে পারবে। যদি দেখা যাচ্ছে আপনি আইভিএফ অ্যাফোর্ড করতে পারছেন না, অথবা টেসাতে দেখা গেল স্পাম পাওয়া যাচ্ছে না, তখন আপনার কাছে একটা উপায় রয়েছে, ডোনার স্পাম দিয়ে আইইউআই বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করা। কিন্তু মনে রাখতে হবে এর খরচ যেমন কম, এর সাকসেস রেটও খুবই কম। অর্থাৎ আইইউআই এর সাকসেস রেট হচ্ছে 10-15%। 100 জনের যদি আমরা আইইউআই করি, 10 থেকে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। অন্যদিকে যেটা বললাম টেসা, অর্থাৎ আপনার স্পাম দিয়ে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আইভিএফ, বিশেষ ধরনের আইভিএফ, একে ইক্সি বলা হয়, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। অর্থাৎ এক একটা স্পামকে চোখে মাইক্রোস্কোপের নিচে দেখে ডিম্বাণুর ভেতরে প্রবেশ করানো হয়। এতে সাকসেস রেট হচ্ছে 40-50%, অর্থাৎ 100 জনের করলে 40 থেকে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে। কাজেই যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, আবার বলবো, পরীক্ষা নিরীক্ষার পরে দুটো অপশান, এক হচ্ছে আপনি টেসা করুন, করে আইভিএফ করতে পারেন যাতে সাকসেস রেট বেশি এবং আপনার স্পাম দিয়েই আপনি বাবা হতে পারেন। যদি স্পাম পাওয়া না যায় অথবা আপনি আইভিএফ খরচ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ডোনার স্পাম দিয়ে আইইউআই করতে পারেন। হ্যাঁ, কিন্তু সেটা করার জন্য আপনার ওয়াইফকে দেখতে হবে, আপনার ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এবার একটা প্রসঙ্গে আসে, অনেকেই আসেন হাজব্যান্ডরা একা আসেন, তাহলে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু কোনোভাবেই করা যাবে না, এবং সেক্ষেত্রে আপনি যখন ট্রিটমেন্টের ডিসিশন নেবেন তখন হয়তো স্পাম পাওয়া গেল না, এরকম হতে পারে। কাজে অ্যাজোস্পার্মিয়া থাকলেও আমরা বলবো হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই আসার জন্য। নাও হোয়াটস দ্য options basically in azoospermia? As I have said, one option is you can do TESA, but TESA is for those who can afford IVF, because after TESA these sperms collected by TESA can only be used for IVF. It's a special type of IVF called ICSI, intracytoplasmic sperm injection, where we inject a single sperm by viewing them under microscope and put them inside the eggs collected from your wife. The success rate of IVF ICSI is 40-50%. That is, if 100 couples are doing IVF, then 40-50 can conceive, and here you can become biological father. But if no sperms are found on TESA, or if you cannot afford ICSI because IVF is expensive, in that case only option remaining for you is using donor sperm for IUI, intrauterine insemination. The IUI is less costly, but at the same time the success rate is low. The success rate is only 10-15%. That is, if 100 women are doing IUI, only 10-15 can conceive after IUI. And please remember, for doing IUI, we have to see the condition of your wife's fallopian tubes. If your wife's fallopian tubes are okay, then we can do IUI. So there are two options, IUI or TESA-X. But sometimes we see that husbands are coming alone saying that, doctor, it's my problem, I have not brought my wife because please treat my problem, my wife's reports are okay. But please remember, even if you are having azoospermia, we need to see your wife, because IUI, IVF, whatever is done, all will be done on your wife. So your wife needs to take treatment or injection for growing her eggs. So that's why please bring husband and wife together. And sometimes the husbands are becoming very obstinate. They say that, no, doctor, first treat my condition, then I will bring my wife. But please remember, understand the problem. Most of the cases we may not be able to correct your sperm count, but we may give you pregnancy by doing TESA. So if we insist on taking medicine months after months and then do TESA, that time we may not be able to find out any sperm. So therefore, do not delay treatment and please come as husband wife together. Now we'll discuss the causes of azoospermia. Okay, what are the causes of azoospermia? Okay, first of all, as I have mentioned, there are 3 causes. Number 1 is pituitary gland problem. That happens only in 10% cases of azoospermia.
Majority of the cases of azoospermia are because of non-obstructive azoospermia, that is 60 to 70%, that is your testicles cannot produce the enough quantity of sperms. In rest of the cases, 10 to 20% cases, this is obstructive azoospermia, that is sperms are there inside the testicles but sperms cannot come out because of some obstacle in the sperm conducting duct. So there are three types of azoospermia: pituitary gland problem, testicular cause or non-obstructive azoospermia, and some obstruction, that is obstructive azoospermia. আচ্ছা, এবার যেটা বলবো কি কি কারণে অ্যাজোস্পার্মিয়া হয়, তিনটে কারণ মূলত। এখন হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম, যেটা 10% ক্ষেত্রে হয়, অর্থাৎ 100 জনের অ্যাজোস্পার্মিয়া থাকলে 10 জনের পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যার জন্য হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ টেস্টিকেল অর্থাৎ অন্ডকোষ ঠিকমতো শুক্রাণু প্রডিউস করতে পারছি না, সেক্ষেত্রে সেটা প্রায় 60 to 70% ক্ষেত্রে হয়। আর 10 থেকে 20% ক্ষেত্রে হয় অবস্ট্রাকশন, অর্থাৎ অন্ডকোষে শুক্রাণু আছে কিন্তু যে নালী দিয়ে বেরোবে সেই নালীতে অবস্ট্রাকশন আছে বলে বেরোতে পারছে। এবার আমরা বিভিন্ন কারণগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম, যেটা বললাম অলরেডি, এটা একমাত্র সমস্যা যেখানে ওষুধ খুব ভালো কাজ করে এবং যেখানে টেসা আইইউআই কোনো কিছুর দরকার হয় না, স্বাভাবিকভাবে বাচ্চা আসতে পারে, কিন্তু অনেক দিন ওষুধ নেওয়ার দরকার হতে পারে, অন্তত 3 থেকে 6 মাস হরমোনাল ইনজেকশন নেওয়ার দরকার হতে পারে। পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম কী কারণে হয়, যেটা অলরেডি বললাম, পিটুইটারি গ্ল্যান্ড একটা ছোট্ট গ্ল্যান্ড যেটা ব্রেনে থাকে, কোনো টিউমারের কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে টিউমার অপারেশন করতে হয় না, ওষুধ দিয়েই ঠিক হয়ে যায়। আগে ধরুন আপনার ব্রেনে পিটুইটারি গ্ল্যান্ডের এরিয়াতে কোনো রেডিয়েশন হয়েছে বা সার্জারি হয়েছে, তার কারণে হতে পারে। আর কিছু কিছু জন্মগত কোনো রোগের কারণে অনেক সময় পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম হতে পারে। তাদের এখানে কিন্তু ইক্সি লাগে না, এটা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসা সম্ভব। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং অ্যাবাউট দ্য ডিফারেন্ট কজেস of azoospermia is about the pituitary gland problem. As I have already mentioned, pituitary gland is a small gland located inside the brain, and it is this condition where the medicine can act dramatically and you do not need TESA, you do not need ICSI, you do not need IUI. Simple hormonal medicines, if you take for at least 3 to 6 months, your sperm can improve significantly and you can become biological father without need of any advanced treatment. So what are the reasons pituitary gland may be defective? Some tumors may be there, but most of the tumors do not need surgery. These can be treated with medicine. And next is sometimes some radiation and surgery of if you had surgery or radiation in the pituitary gland area of the brain, and sometimes there may be some birth defect for which you may have pituitary gland problem. Now the next problem, the most common problem, is testicular or non-obstructive azoospermia. Okay. As I have said, no medicine will act here. You can take some empirical medicine, but please do not take treatment. Now people are asking, doctor, how can I know whether you will get sperms inside my testicles? But please remember, by no test we can accurately predict the chance of having sperms from your testicle. FSH we test, but FSH cannot tell whether we will get sperms from your testicle. Testicular size is an important predictor, but even men with small testicle can have enough sperm in the testis. Men with large testicle may not have sperm. So no test can predict the chance of getting sperm by TESA. So only way by which we can know whether sperms are there inside your testicle is by doing TESA. So what's the chance of getting sperms if there is non-obstructive azoospermia, that is the testicles are non-acting? The chance is 50 to 80%. If 100 are having non-obstructive azoospermia, in 50 to 80 men we can get good quality of sperms from the testicle. Now sometimes people have done FNAC or previous trial test and then coming to us a report and they are asking, doctor, what's the chance of getting good quality of sperms from my testicle? If your previous report shows there is hypospermatogenesis or germ cell hypoplasia, then the chance of having sperms is 70 to 80%. I'm just explaining the term who have already done this TESA or FNAC before. If there is maturation arrest, the chance of having sperms is 40 to 50%. If there is Sertoli only cell syndrome, there's the chance is 30 to 40%. So in every case there is small chance of having sperms from your testicles. এবার যেটা আমরা আলোচনা করছি নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ টেস্টিকেল বা অন্ডকোষ কাজ করছে না, অর্থাৎ যেটা মেজরিটি ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি স্পাম পাওয়ার সম্ভাবনা কত? আবার বলবো, এক্ষেত্রে দেরি করবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোনো ওষুধ কাজ করে না। স্পাম পাওয়ার সম্ভাবনা কত? অনেকে জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু স্পাম পাওয়ার সম্ভাবনা কত? মনে রাখতে হবে কোনো টেস্টের মাধ্যমে আমরা আগে থেকে বলতে পারবো না স্পাম পাওয়ার সম্ভাবনা কতটা।
এফএসএইচ এর ওপরে সবসময় স্পাম পাওয়ার সম্ভাবনা ডিপেন্ড করে না, আর অন্ডকোষের সাইজের ওপরেও সবসময় ডিপেন্ড করে না, কারণ দেখা গেছে অনেক যাদের ছোট টেস্টিস তাদের থেকে স্পাম পাওয়া যাচ্ছে, অথচ যাদের বড় টেস্টিস তার থেকে স্পাম পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কোনো টেস্টের মাধ্যমে আমরা আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারবো না স্পাম পাওয়া যাবে কি যাবে না। একমাত্র যে পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারবো স্পাম পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, সেটা হচ্ছে টেসা করা, তার আগে বলা যাবে না। ওভারঅল দেখা গেছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াতে স্পাম পাওয়ার সম্ভাবনা হচ্ছে, টেসার মাধ্যমে স্পাম পাওয়ার সম্ভাবনা 50 to 80%। অর্থাৎ 100 জনের যদি নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া থাকে, 50 থেকে 80 জনের ক্ষেত্রে আমরা স্পাম পেতে পারি। অনেকে আমাদের কাছে আসেন আগের রিপোর্ট করে, যাতে এফএনএসি করা হয়েছে বা ট্রায়াল টেসা করা হয়েছে, তারা জানতে চান ডাক্তারবাবু আমার রিপোর্টে এই বলছে স্পাম পাওয়ার সম্ভাবনা কত। মনে রাখতে হবে সব ক্ষেত্রে কিন্তু স্পাম পাওয়ার কিছু সম্ভাবনা আছে, সব ক্ষেত্রে কিন্তু ডোনার স্পার্মের দরকার। অর্থাৎ হাইপোস্পার্মাটোজেনেসিস বা জার্ম সেল অ্যাপ্লাসিয়া যদি বলে থাকে আগের রিপোর্টে, সেক্ষেত্রে 70 to 80% চান্স হচ্ছে স্পাম পাওয়ার, অর্থাৎ 70 থেকে 80%। ম্যাচিউরেশন অ্যারেস্ট বলে থাকলে সেখানে চান্স হচ্ছে 40 to 50%, অর্থাৎ 40 থেকে 50%। সার্টোলি অনলি সিনড্রোম বলে থাকলে সেক্ষেত্রে 30 to 40%, অর্থাৎ 30 থেকে 40%। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু স্পাম পাওয়ার কিছু না কিছু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ডোনার স্পার্মের কিন্তু সবসময় দরকার নেই। এবার আমরা কী কী কারণে এই মানে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হয় সেগুলো এক একটা করে আলোচনা করব। প্রথম হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস। আপনারা জানেন যে একজন পুরুষের দুটি শুক্রাশয় জন্ম থেকে অন্ডকোষের মধ্যে থাকে। কোনো কারণে যদি জন্মগতভাবে একটি বা দুটো শুক্রাশয় যদি অন্ডকোষের মধ্যে না থাকে, তাহলে তার অ্যাজোস্পার্মিয়া হতে পারে। এক্ষেত্রে সার্জারি করে কিন্তু অন্ডকোষকে কিন্তু মানে এই অর্থাৎ শুক্রাশয়কে অন্ডকোষের মধ্যে নামানো যায়, কিন্তু মনে রাখতে হবে যত তাড়াতাড়ি সার্জারি করা হয় তত ভালো। কিন্তু এখনকার দিনে দেখা গেছে যে অনেকে করেন কি, অন্ডকোষে এই ধরনের যে শুক্রাশয় তাতে ক্যান্সার হতে পারেন বলে অন্ডকোষ বা শুক্রাশয় বাদ দিয়ে দিতে চান। মনে রাখতে হবে অবশ্যই ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা করতে হবে অপারেশন করে শুক্রাশয়কে অন্ডকোষের মধ্যে নামাতে হবে, এবং আপনাকে মাসে মাসে একবার করে সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন, অর্থাৎ মাসে মাসে একবার করে নিজের শুক্রাশয় নিজে টেস্ট করে দেখতে হবে সেখানে কোনো ফোলা বা টিউমার কিছু হচ্ছে কিনা। অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিকেল যদি থাকে সেক্ষেত্রে ওষুধ কাজ করে না, কিন্তু অপারেশন করে যদি শুক্রাশয়কে ঠিকমতো জায়গায় নামানো হয় কখনো কখনো সেটা কাজ করতে পারে। কিন্তু নামানো হবে কিনা, সব ক্ষেত্রেই নামানো সম্ভব না হতে পারে বা নামালেও কাজ না হতে পারে। তার আগে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে নামানোটা সম্ভব কিনা। 2 নম্বর যেটা, সেটা আমরা বলবো ভেরিকোসিল। অন্ডকোষের ওপরে যে শিরা থাকে সেটি অনেক সময় ফুলে থাকে, তাকে বলে ভেরিকোসিল। কাদের বেশি হয়? যারা খুব দাঁড়িয়ে কাজ করেন, টিচার, পুলিশে আছেন, আর্মিতে আছেন, বা হচ্ছে ধরুন মার্কেটিংয়ে, অর্থাৎ দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে বেশি হয়। মনে রাখতে হবে ভেরিকোসিল ওষুধে সারে না, কিন্তু সব ধরনের ভেরিকোসিলের ট্রিটমেন্ট দরকার নেই। অনেক সময় পেশেন্ট বলেন যে আল্ট্রাসাউন্ডে ভেরিকোসিল বলছে। মনে রাখতে হবে আল্ট্রাসাউন্ডে যদি ভেরিকোসিল বলে তার ট্রিটমেন্ট দরকার নেই। যদি হাত দিয়ে ভেরিকোসিল পাওয়া যায় এবং সেটা খুব গ্রেড 3 অর্থাৎ সিভিয়ার ভেরিকোসিল, সেক্ষেত্রে ভেরিকোসিল অপারেশন করে লাভ হতে পারে। না হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভেরিকোসিল অপারেশন করে লাভ হয় না, লাভের থেকে ক্ষতি হতে পারে। 3 নাম্বার যে কারণে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হয় সেটা হচ্ছে মামস অর্কাইটিস। ধরুন আগে আপনার মামস হয়েছে। মামস আপনারা জানেন একটা ভাইরাল রোগ, যেখানে গাল ফুলে যায়, জ্বর আসে। মামস যদি বেশি বয়সে হয়, অর্থাৎ 14-15 বছরের পরে হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অন্ডকোষে প্রদাহ বা অর্কাইটিস হতে পারে, অর্থাৎ অন্ডকোষ ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এরকম হতে পারে। মামস অর্কাইটিস যদি আগে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাজোস্পার্মিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ডাক্তারের সাথে কথা বলুন। এবং এই মামস অর্কাইটিস যাদের হয় তাদের কিন্তু অন্ডকোষ অনেক সময় ছোট হয়ে যায়, তাদেরও কিন্তু অন্ডকোষে একটা টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, যেক্ষেত্রে আমি আবার পরে আলোচনা করব যে সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন, অর্থাৎ নিজের অন্ডকোষ নিজে চেক করা, সেটার দরকার হতে পারে। আর হচ্ছে কিছু কিছু ইনফেকশনের কারণে হয়, যেমন আমাদের দেশে খুব কমন হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষ্মা। টিউবারকুলোসিস কিন্তু শুধু লাংসে হয় না, শরীরের যে কোনো জায়গায় হতে পারে। অন্ডকোষে টিউবারকুলোসিস হলেও অ্যাজোস্পার্মিয়া হতে পারে। আর কিছু কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, যেমন ক্ল্যামাইডিয়া, গোনোরিয়া, তার মাধ্যমে কিন্তু অন্ডকোষের ক্ষতি হয়ে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। এবার হচ্ছে যেটা জেনেটিক ডিজিজ, ওই যে বললাম অনেক সময় জেনেটিক ডিজিজের কারণে হয়, যেমন ক্লাইনেফেল্টার সিনড্রোম বা বিশেষ ধরনের ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলিশন, তার মাধ্যমে হয়। অনেকে ভাবেন যে জেনেটিক ডিজিজে যদি অ্যাজোস্পার্মিয়া হয় তাহলে তো ডোনার স্পার্ম ছাড়া উপায় নেই। একদম ভুল কথা। যদি জেনেটিক ডিজিজের কারণে অ্যাজোস্পার্মিয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা স্পার্মের বিশেষ টেস্ট করতে পারি, ফিশ বলে। তার মাধ্যমে আমরা আপনার থেকে আপনার সন্তানের মধ্যে এই অ্যাজোস্পার্মিয়া হওয়াটা আটকাতে পারি। বা আমরা এমব্রায়োর বিশেষ ধরনের বায়োপসি করতে পারি, যাকে বলে পিজিটি, প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং। তার মাধ্যমে কিন্তু আমরা আপনার থেকে আপনার সন্তানের এই সমস্যাটা হওয়াটা কিন্তু আটকাতে পারি। আচ্ছা, এরপরে আসি ক্যান্সার ট্রিটমেন্ট। আগে যাদের ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে, বিশেষ করে ধরুন তলপেটে রেডিয়েশন হয়েছে বা কেমোথেরাপি পেয়েছেন শরীরের যে কোনো ক্যান্সারের জন্য, তাদের কিন্তু অ্যাজোস্পার্মিয়া হতে পারে।
সেজন্য আমরা বলি যদি কারো ক্যান্সার ডায়াগনোসিস হয়ে থাকে, আপনি হয়তো কেমোথেরাপি বা রেডিয়েশন নিতে যাচ্ছেন, তার আগে যে সামান্য সময়টুকু আছে সেই সময়টাকে ইউটিলাইজ করুন, আপনার স্পাম ফ্রিজ করে রাখুন, যাতে পরবর্তীকালে অ্যাজোস্পার্মিয়া হলেও আপনি আপনার স্পাম ব্যবহার করতে পারবেন, ডোনার স্পামের দরকার না হয়। আরেকটা রোগের কারণে অ্যাজোস্পার্মিয়া হয়, সেটা হচ্ছে ডায়াবেটিস। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে কিন্তু অ্যাজোস্পার্মিয়া হয়। আমরা অনেক সময় দেখেছি যে পেশেন্ট এসছে অ্যাজোস্পার্মিয়া নিয়ে, তিনি জানেনই না যে তার ডায়াবেটিস আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ডায়াবেটিস। এমনকি আমরা এমনও পেশেন্ট পেয়েছি যার ধরুন আগে ছেলে মেয়ে হয়েছে, অথচ তারপরে এখন অ্যাজোস্পার্মিয়া, পরীক্ষা করে দেখা গেল তার ডায়াবেটিস আছে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে টর্শন, অর্থাৎ অন্ডকোষ প্যাঁচ খেয়ে যাওয়া, তার কারণে ব্যথা হয়। সাধারণত এটা খুব সিভিয়ার ব্যথা হয়, সেটার কারণে ইমিডিয়েটলি অপারেশন করতে হয়। কিন্তু যদি এটা ইগনোর করে থাকেন, অর্থাৎ ব্যথা হয়েছে ইগনোর করেছেন, জিনিসটা ট্রিটমেন্ট করেননি, তাহলে কিন্তু অন্ডকোষে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে এবং সেই অন্ডকোষ ঠিকমতো কাজ না করতে পারে, তার ফলে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। আর আরেকটা হচ্ছে অতিরিক্ত গরম। ধরুন আপনি অতিরিক্ত গরমের মধ্যে কাজ করছেন, সারাক্ষণ অতিরিক্ত টাইট আন্ডারগার্মেন্ট ইউজ করছেন, বা হচ্ছে অতিরিক্ত গরমে বসে আছেন, বেশিক্ষণ বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, তার ফলে স্পাম কাউন্ট কমে যেতে পারে। যদিও এই কারণে অ্যাজোস্পার্মিয়া হওয়ার চান্সটা কম, কিন্তু স্পাম কাউন্ট কমে যেতে পারে। Now we'll discuss different types of, or rather different causes of non-obstructive azoospermia, that is when the testicles are not acting, that is testicles are not producing enough quality of sperms. Number one is undescended testicles. What is that? You know, in a man, the two testicles are lying inside the scrotum, that is hanging outside the body. If for any birth defect, any one or both testicles do not come down inside the scrotum, it is called undescended testicles. These testicles may not act well, so you may have azoospermia. It can be treated surgically. There is no medicine which can act. Rather, with giving medicines, the testicle can be brought down inside the scrotum. However, the earlier the surgery is done, the better it is, because if we do the surgery later on, it may not, the testicles may not act well. But there is a small risk of having cancer in these testicles. But remember, sometimes people remove these testicles for fear of cancer. But remember, most of the time there is no need to remove the testicles. If you bring the testicles inside the scrotum by surgical method and then do self-testicular examination, that is, you have to check your testicles regularly to see whether there are any lump, whether any tumor are there or not. In that case, you can diagnose the testicular cancer earlier. But remember, surgery cannot be done in each and every cases. There are selective cases where surgery can be done. So in undescended testicle, if there is azoospermia, you can do surgery some cases. Next one is varicocele. What is varicocele? There are veins above the testicles. If these veins are dilated, this is called varicocele. It is commonly seen in men who are standing for prolonged time, that is, who are attached to teaching profession, who are working in police or army, or those who are working as marketing professionals. They are at risk of varicocele. But please remember, each and every varicocele does not need treatment. Treatment is of course surgery, no medicine can act, but in each and every case surgery is only. Ultrasound is showing that there is varicocele, there is no need of treatment, because mild varicocele, if you treat surgically, it can do more harm than good, and it can further damage the testicles. Only few cases of varicocele, whereas severe varicocele, we call it grade 3 varicocele, only in these cases surgery can be helpful. So most of the time surgery is not required for varicocele. Next is mumps orchitis. Suppose you know, I think you know about the disease mumps, that is a viral fever where there will be swelling of the salivary of your cheek. It can sometimes lead to orchitis, that is pain and swelling, we call inflammation of the testicles, particularly if the mumps happens after you attain the age of 14 or 15. In that case, mumps orchitis can lead to azoospermia. So if you had mumps and you had orchitis, please be aware and talk to your doctors, because mumps orchitis can make your testicular size small, and it can sometimes increase the risk of azoospermia as well as testicular cancer. So you need to do self-testicular examination, which we will discuss later on. Next are some other infections like tuberculosis. See, tuberculosis or TB is not the disease affecting only the lungs. It can affect any parts of the body, and if it affects the testicles, you can have azoospermia. And secondly, some sexually transmitted infections like chlamydia, gonorrhea, and late syphilis, this can damage the testicles and can lead to azoospermia.
Next are genetic diseases. Some genetic factors like Klinefelter syndrome or Y chromosome microdeletion, this can lead to azoospermia. So sometimes if a people is having a man is having genetic disease, they sometimes think that okay, I am having genetic disease, that's why I am having azoospermia, it is the end of the world, so I have to take donor sperm. No, even if there is genetic defect, we can prevent the transmission of your defect from you to your son by some different special tests. One test is called sperm fish test, by which we can select the sperms which are not having the genetic disease. Secondly, we can do PGT, pre-implantation genetic testing, that is we can biopsy the embryos before they are transferred inside your wife's uterus. So by this we can prevent the transmission of genetic disease from you to your baby. So even if you have genetic disease and it leads to azoospermia, there is no need of taking donor sperm. The next important thing is cancer. Suppose if you had cancer before and you receive chemotherapy or you receive radiation inside your lower abdomen, pelvis or testicular area, it can lead to azoospermia. So that's why if you have been diagnosed with cancer, unfortunately, please don't lose hope. Most of the cancers are curable. And if you have been diagnosed with cancer and you are planning for radiation or chemotherapy, please talk to your doctor, because freezing of sperms is possible, so that after cancer therapy, even if you are becoming azoospermic, you still have your sperms frozen and you can become father using your own sperms. The next important thing is diabetes. Do not ignore it, because sometimes we have found a man who has come to us with azoospermia and on examination we found that they are having diabetes. And nextly, sometimes we have found that there are few men who have become father previously and they are having children. Now they have come with azoospermia and after testing we have found that they are having diabetes and did not know that they are having diabetes. So undiagnosed diabetes can lead to azoospermia. Next is torsion. Sometimes testicle can twist and it can lead to severe pain and it leads to emergencies, it needs emergency surgery. But sometimes people ignore it. If they ignore it, this torsion can damage the testicles, it can reduce the blood flow of the testicle and it can lead to azoospermia. And last but not the least, if you work in very high temperature, if you use very tight undergarment or you continue to drive a bike or car for prolonged time, it can increase the temperature of the testicle and it can lower the sperm count, although it's unlikely to lead to azoospermia, but it's important to avoid exposure of high temperature to your scrotum. Next, we'll discuss about the obstructive azoospermia, that is when there is obstruction that leads to azoospermia, that is there are enough sperms inside your testicles but because of obstruction they cannot come out. What are the reasons? Number one reason is surgery. Sometimes surgery in this area, particularly hernia surgery, sometimes can lead to azoospermia. Second is infection. As I mentioned, sexually transmitted infection can lead to azoospermia by obstruction. The next is cystic fibrosis. As I have said, cystic fibrosis is a genetic disease. In this disease, there are, as I mentioned, there are two ducts above the testicles called vas deferens. These vas deferens are absent and this can lead to azoospermia in cystic fibrosis. This is a genetic disease. It can be transmitted from you to your baby. So that's why you need to, if you have both the vas deferens absent, in that case we need to check your blood for cystic fibrosis genes, so that we can prevent the transmission of disease from you to your baby. And even if you have cystic fibrosis, in that case we need to check your wife. If both husband and wives are carrier, even in that case we can do PGT and prevent transmission of the cystic fibrosis from you to your baby. The next important is the vasectomy. You know, vasectomy is a family planning method by which a man is rendered sterile. Suppose you had 2 or 3 babies before, now you don't want further pregnancy. In that case, you can do vasectomy. It's a small operation. It's not associated with any complications. It's a very effective operation. But suppose even after vasectomy, you have decided to change your mind. You think that you require baby. In that case, you have 2 options. One is surgery, that is a correction of the vasectomy, or you can simply go for TESA and ICSI. Now remember, obstructive azoospermia is a good entity so far as TESA is concerned, because in obstructive azoospermia the chance of getting sperm from your testicle is nearly 100%. That is, if 100 men are having obstructive azoospermia, in 100 cases we can get the sperms. এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ যেখানে অবস্ট্রাকশন আছে, অর্থাৎ অন্ডকোষ ঠিকমতো শুক্রাণু তৈরি করতে পারছে কিন্তু রাস্তায় ব্লক আছে বলে স্পার্ম তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে
মনে রাখতে হবে এই অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াতে কিন্তু টেসা খুব ভালো অপশান, কারণ এক্ষেত্রে স্পাম পাওয়ার সম্ভাবনা প্রায় 100%, অর্থাৎ 100 জনের যদি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া থাকে প্রায় 100 জনের ক্ষেত্রে কিন্তু স্পাম পাওয়া যেতে পারে। কী কী কারণে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হয়? একটা হচ্ছে সার্জারি, ধরুন আপনার অন্ডকোষে কোনো আগে অপারেশন হয়েছে, বিশেষ করে হার্নিয়া সার্জারি, তার কারণে হতে পারে। 2 নম্বর কোনো ইনফেকশন, পার্টিকুলারলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, যেটা আগে বললাম তার কারণে হতে পারে। 3 নম্বর যেটা বললাম সিস্টিক ফাইব্রোসিস, এটা একটা জেনেটিক ডিজিজ, যেটার কারণে হয় কি ভাস ডিফারেন্স বলে দুটো নালী আছে, যেটা বললাম অলরেডি, অর্থাৎ অন্ডকোষের উপরে দুটো নালী থাকে, ভাস ডিফারেন্স, এই দুটো থাকে না, যে কারণে অবস্ট্রাকশন হয় বলে স্পাম আসতে পারে না। এটা একটা জেনেটিক ডিজিজ, এটা এক জেনারেশন থেকে এক জেনারেশনে যেতে পারে। কাজে যদি দেখা যায় যে আপনার দুটো ফার্স্ট ডিফারেন্স অ্যাবসেন্স আছে, তাহলে আমরা তখন সিস্টিক ফাইব্রোসিসের জন্য জেনেটিক টেস্ট করি, ব্লাড টেস্ট করি। যদি দেখা যায় যে আপনি সিস্টিক ফাইব্রোসিস ক্যারিয়ার, তখন আমরা আপনার ওয়াইফেরও টেস্ট করি। মনে রাখতে হবে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি সিস্টিক ফাইব্রোসিস ক্যারিয়ার হন, তাহলেও কিন্তু আমরা বাচ্চার সিস্টিক ফাইব্রোসিস আটকাতে পারি। কীভাবে? আইভিএফ ইক্সির পর আমরা পিজিটি অর্থাৎ প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ডায়াগনোসিস করি, এমব্রায়ো বায়োপসি করে দেখি কোন এমব্রায়ো সিস্টিক ফাইব্রোসিস নেই, সেটাকে ট্রান্সফার করা হয়। আরেকটা হচ্ছে ভ্যাসেক্টমি, যেটা বলা হয় পুরুষের নাচবন্দি অপারেশন, অর্থাৎ ধরুন আগে আপনার 2-3টে বাচ্চা হয়ে গেছে, আপনি আর প্রেগনেন্সি চাইছেন না, সেক্ষেত্রে আপনি ছোটো অপারেশন করাতে পারেন, ভ্যাসেক্টমি। মনে রাখতে হবে এটা খুব সেফ এবং খুব কার্যকরী অপারেশন। কিন্তু ধরুন আগে ভ্যাসেক্টমি হয়েছে, কিন্তু 2-3 বছর পরে আপনি আপনার মানে মন চেঞ্জ করে নিলেন, আপনি ঠিক করলেন যে এবার আপনি আবার বাচ্চা চাইছেন, সেক্ষেত্রে দুটো অপশান, একটা হচ্ছে ভ্যাসেক্টমি অপারেশন করে ঠিক করা, অথবা টেসা ইক্সি করা। আচ্ছা, এবার যেটা বলবো, আমরা তো ওষুধ নিয়ে আলোচনা করলাম, টেসা নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এবার অনেকে জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু আমি কি নিজে কিছু করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। লাইফস্টাইল চেঞ্জেস, যেটা বললাম 1 নম্বর গরম যেন না লাগে সেখানে, অর্থাৎ টাইট আন্ডারগার্মেন্ট অ্যাভয়েড করা, স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করা, কফি একটু কম খাওয়া, সেগুলো করতে পারে। Now the question people ask that doctor, you have said about medicine, you have told me about that TSIC surgery etc, but what can I do, what lifestyle changes can I do? I can say yes, definitely you can do. You should avoid high temperature exposure to your scrotum or testicles, that is you should avoid prolonged sitting, prolonged biking, and you should use loose undergarment. And nextly, please avoid smoking, reduce alcohol, and reduce the coffee intake. Now, the next important thing is, whenever we see a man first time diagnosed with azoospermia, this is often a bolt from W. They often say, doctor, I don't have any problem. How do you say that my report is I'm having azoospermia? You say that unfortunately the report is showing azoospermia, because majority of the time you do not know whether you have azoospermia or not until you do the results. But very few men with azoospermia can have problems like sexual problems, erectile dysfunction, low sex desire, etc. But majority of them do not have any problem. But if you have previous history of mumps, even when there was no orchitis, if you had previously been treated for cancer, if you had previously been diagnosed with sexually transmitted infection, or if there is family history of azoospermia, or if you have any surgery, any operation in your private area, there is risk of azoospermia. In that case, you should talk to your doctor. And sometimes you can know how you are having azoospermia if you have undescended testicle, if you feel that your testicular size is small, or you have scanty secondary sex character, like you do not have beard or mustache in your face, if you have gynecomastia, that is even if you are male, you think that your breast size is enlarged, in that case there is risk of azoospermia. In that case, please talk to your doctor. যেটা হয় অনেক সময় যখন দেখা যায়, অনেকে যখন অ্যাজোস্পার্মিয়া ডায়াগনোসিস হয়, এটা না অনেক সময় একটা বিনা মেঘে বজ্রপাতের মতো হয়। অনেকে বলেন যে ডাক্তারবাবু আমার তো কোনো অসুবিধা হয় না, আপনি কী করে বলছেন আমার অ্যাজোস্পার্মিয়া আছে? মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাজোস্পার্মিয়া আছে কিনা আপনি টেস্ট না করে জানতে পারেন না। খুব কম ক্ষেত্রেই আছে যারা আগে থেকে কিছু সম্ভাবনা রয়েছে অ্যাজোস্পার্মিয়া হওয়ার, তারা বুঝতে পারেন। যেমন ধরুন কিছু ক্লিনিক্যাল ফিচার, অর্থাৎ ধরুন আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম আছে, ইরেকশানের প্রবলেম আছে, ইচ্ছে কম আছে, সেক্ষেত্রে হতে পারে। অথবা আগে যদি আপনার মামস হয়ে থাকে, এমনকি অর্কাইটিস না হলেও যদি মামস হয়ে থাকে তাহলে হতে পারে। আপনার কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে তাহলে হতে পারে। কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, অথবা আপনার ফ্যামিলিতে ক্লোজ রিলেটিভ কারো অ্যাজোস্পার্মিয়া আছে তাদের, অথবা আপনার প্রাইভেট এরিয়াতে কোনো অপারেশন হয়েছে তাদের, ডায়াবেটিস হয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে অ্যাজোস্পার্মিয়া। আর কিছু ক্ষেত্রে ধরুন আপনার আনডিসেন্ডেড টেস্টিকেল, ওই যে বললাম জন্ম থেকে শুক্রাশয় অন্ডকোষের মধ্যে না থাকা, অথবা আপনার মনে হচ্ছে অন্ডকোষের সাইজ ছোট, বা গাইনোকোম্যাস্টিয়া, অর্থাৎ পুরুষ হলেও আপনার মনে হচ্ছে যে আপনার ব্রেস্ট অর্থাৎ স্টনের সাইজ বেড়ে যাচ্ছে, অথবা আপনার
সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার অর্থাৎ গোঁফদাড়ি বা শরীরে লোমের পরিমাণ অত্যন্ত কম, সেক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া হওয়ার চান্স রয়েছে, কিন্তু টেস্ট না করে জানতে পারবেন না। আচ্ছা, অনেকে বলেন আমার আগে বাচ্চা রয়েছে, এবার কি আমার তো শুক্রাণু পরীক্ষা করার দরকার নেই, আমার কি অ্যাজোস্পার্মিয়া হতে পারে? ওই যে বললাম, হঠাৎ করে নতুন কোনো সমস্যা হতে পারে, সে কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে, কাজে আগে বাচ্চা থাকলেও যে অ্যাজোস্পার্মিয়া হবে না এরকম নয়। Sometimes people are asking, doctor, I previously fathered a baby, so can I still have azoospermia? So why should I check my semen? So yes, sometimes even if you fathered a baby before, there may be some newer conditions that can develop and that can lead to azoospermia. So even if you had baby previously, still you need to do semen analysis if you are planning for pregnancy and you fail to achieve that. Now the next condition, which is really frustrating, suppose you have done TESA and no sperms have been obtained from your testicles. What are the options? If you can accept donor sperms, you can go for it, and depending on your wife's report, you can do IUI or IVF or ICSI. Next is that you can freeze your wife's eggs if TESA has been done at the time of ovum pickup during IVF and it has been found that you do not have sperms. In that case, you can either freeze your wife's eggs so that you can take decision later on, or you can discard the eggs. Number 3 is that there are some experimental therapy. Again, I am saying these therapies are experimental. This may or may not act. One of the types of therapy is T-shot or testicular PRP. That is testicular platelet-rich plasma. We can collect blood from your body and we can isolate the platelets and stem cells from your blood, and then we can inject those stem cells and platelet-rich plasma in your testicle. It sometimes can act, but it may be a treatment after 3 or 5 years, but still now it is still in experimental stage. এবার যেটা বলবো, যেটা সব থেকে হতাশার জায়গা অনেকের কাছে, সেটা হচ্ছে টেসা করা গেল কোনো স্পাম পাওয়া যায়নি, কি করা হবে? এটা সত্যি একটা হতাশাজনক জায়গা। কি করা যেতে পারে? এক নাম্বার উপায় হচ্ছে আপনি ডোনার স্পাম নিতে পারেন যদি সেটা আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য হয়, এবং ডোনার স্পাম দিয়ে IUI করবেন, IVF করবেন না ICSI করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার ওয়াইফের রিপোর্টের উপর। 2 নম্বর অপশান হচ্ছে হয়তো আপনি টেসা করলেন একমাত্র আপনার ওয়াইফের যখন IVF হচ্ছে, অর্থাৎ এগ কালেকশন হচ্ছে বা ওভাম পিক আপ হচ্ছে সে সময়। তখন কি করতে পারেন? এগগুলো ফ্রিজ করে রাখতে পারেন যাতে পরবর্তীকালে আপনি ডিসিশন নিতে আপনার সুবিধা হয়, অথবা পরবর্তীকালে আপনি এই সময় আপনি এগগুলোকে ডিসকার্ড করে দিতে পারেন যদি মনে করেন যে না, আমি কোনোভাবেই ডোনার স্পাম নেব না। 3 নম্বর একটা ট্রিটমেন্ট করা যেতে পারে, যেটা এখনও বলবো, বারবার বলবো, যেটা এখনও এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, যাকে বলে T-shot বা টেস্টিকুলার PRP, প্লেটলেট রিচ প্লাজমা। এখানে কি করা হয়, আপনার ব্লাড থেকে প্লেটলেট এবং স্টেম সেল আলাদা করা হলো, সেগুলোকে বিশেষভাবে প্রসেস করে আপনার অন্ডকোষের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হলো। এটা কাজ করতেও পারে, নাও করতে পারে, এখনও এটা এক্সপেরিমেন্টের স্টেজে রয়েছে। হয়তো 3 থেকে 5 বছর পরে আমরা দেখবো যে এটা ভালো কাজ করছে কি করছে না, কিন্তু এখনও এক্সপেরিমেন্টাল স্টেজে। কিন্তু আপনার কাছে যদি অন্য কোনো অপশান না থাকে, আপনি এটা কনসিডার করতে পারেন। এবার যেটা তারপরের প্রশ্নটা হলো, ধরুন আপনি টেসা করলেন, IVF হলো, বাচ্চা হয়ে গেল, বা আপনার অ্যাজোস্পার্মিয়া ছিল, শুধু অ্যাজোস্পার্মিয়া ছাড়াও আপনার ধরুন স্পার্ম কাউন্ট কম ছিল, এক্ষেত্রে কি আপনার ট্রিটমেন্ট শেষ? না। অনেকে, কারণ সাধারণত হয় কি, পেশেন্টের বাচ্চা হয়ে যাওয়ার পর আর সাধারণত ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন বা দেখাতে আসেন না। কিন্তু মনে রাখতে হবে, যাদের অ্যাজোস্পার্মিয়া হয়েছে, এমনকি অ্যাজোস্পার্মিয়া নয় কিন্তু ধরুন স্পার্ম কাউন্ট কম ছিল, অর্থাৎ মেল ইনফার্টিলিটি প্রবলেম ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেক রোগ হতে পারে। একটা হচ্ছে হার্টের রোগ, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, এটা হতে পারে। আর আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা টেস্টিকুলার ক্যান্সার, অর্থাৎ অন্ডকোষে ক্যান্সার হতে পারে। অন্ডকোষে ক্যান্সার হওয়া কাদের বেশি হয়? যাদের টেস্টিকুলার সাইজ ছোট, যাদের আগে আনডিসেন্ডেড টেস্টিকেল ছিল, অথবা যাদের আলট্রাসাউন্ড করে দেখা গেছে, অন্ডকোষের আলট্রাসাউন্ড করে ছোট ছোট ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে, যাকে আমরা বলি মাইক্রো ক্যালসিফিকেশন বা মাইক্রোলিথিয়াসিস, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মনে রাখতে হবে, অন্ডকোষের ক্যান্সার শুনে ভয় পাবেন না, কারণ অন্ডকোষের ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়, কারণ অন্ডকোষ যেহেতু শরীরের বাইরে থাকে, এবং খুব ভালো ট্রিটমেন্ট করে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 90% বেশি পুরুষ কিন্তু তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে সেরে যান পুরোপুরিভাবে। কিন্তু কী করে জানবেন আপনার ক্যান্সার হচ্ছে? আপনি নিজেই ডায়াগনোসিস করতে পারেন। আমরা বলি সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন, যে কারণে আমরা যে কোনো পুরুষের যাদের অ্যাজোস্পার্মিয়া বা আদার্স কম স্পার্ম কাউন্ট আছে, তাদের আমরা যেটা দেখিয়ে দিই ক্লিনিকে, সেটা হচ্ছে সেলফ টেস্টিকুলার এক্সামিনেশন, অর্থাৎ নিজের টেস্টিস নিজের অন্ডকোষ নিজে চেক করা। বিশেষ পদ্ধতি আছে, মাসে একবার করে বাথরুমে গিয়ে আয়নার সামনে নিজে চেক করতে পারেন কোনো ফুলছে কিনা, সাইজে চেঞ্জ হচ্ছে কিনা, কোনো কিছু বড় বা ছোট হচ্ছে কিনা। যদি এরকম কিছু হয়, ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কথা বলুন, যাতে আপনি তাড়াতাড়ি আপনার সমস্যাটা ডায়াগনোসিস করতে পারেন।
Now, last but not the least point is that you had azoospermia or low sperm count and you have become father, your wife became pregnant. Does the story end here? No. Unfortunately, majority of the men, they do not contact us or they do not visit to the doctor after their wife gets pregnant and deliver. However, they are at risk of having other diseases, so you need to be cautious throughout the life. What are the diseases? One is diabetes, next is heart disease, that is cardiovascular disease. But most important thing is that if you had azoospermia or you had low sperm count, that is if you were sufferer of male infertility, there is risk of developing testicular cancer. Cancer can develop inside your ball. But don't get afraid after hearing the term cancer, because testicular cancer is associated with good prognosis. Often it is detected early, and if it is detected early, 90% of men survive and will be cured totally by early treatment. Who are at risk of having testicular cancer? Those who had azoospermia, low sperm count, and who had undescended testes, whose testicular sizes are small, or who had calcium deposition in testicles seen in ultrasound of scrotum, which we call microcalcification or microlithiasis. How you can detect the cancer early? It's you who can detect the cancer early. How? This is called self-testicular examination. In our clinic, we tell every man how to do self-testicular examination. That is, once in a month, you go to the washroom and see your testicles by yourself. If there is any swelling, if there is changes in size, sudden changes in size, or there is swelling or any mass, immediately talk to your doctor. So it is associated with good prognosis. So therefore, azoospermia is not the end of the world. Azoospermia does not need donor sperm, but remember, do not take testosterone therapy, and majority of the time medicines do not work. So you need to do trial TESA and ICSI. Do not delay this treatment, but at the same time, it's important to do some tests to know why you are having azoospermia. And men who are at azoospermia are at risk of developing various diseases later on. So you have to be cautious throughout your life. তাহলে পরিশেষে যেটা বলবো, অ্যাজোস্পার্মিয়া মানেই সব শেষ নয়, অ্যাজোস্পার্মিয়া মানে ডোনার স্পার্ম নয়। কিন্তু মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ কাজ করে না, আর কখনোই টেস্টোস্টেরন ইনজেকশন নেবেন না। বেশিরভাগ ক্ষেত্রে টেসা ইক্সি পদ্ধতির মাধ্যমে আপনি বাবা হতে পারেন, কিন্তু এর আগে জানা দরকার কী কারণে অ্যাজোস্পার্মিয়া হচ্ছে সেটা। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করা দরকার, কিন্তু এই ট্রিটমেন্ট দেরি করা যাবে না। আর ট্রিটমেন্ট করার পরেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ পরবর্তীকালে বিভিন্ন ধরনের রোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার আমরা ফেসবুকে যেসব প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমাদের সাথে আলোচনার জন্য অ্যাড্রেস বলে দিই। আমাদের সাথে আলোচনার ঠিক ফোন নাম্বার হচ্ছে 9831355912। আমাদের সাথে thank you for watching this video. Now we'll answer all the queries that we got in Facebook Live. How you can approach us, the contact number is 9831355912. Apart from that, you can contact us through Librate. এছাড়াও আপনি লিব্রেটের মাধ্যমে আমাদের সাথে অনলাইনে কনসাল্ট করতে পারেন। লিব্রেট ইজ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। ইউ ক্যান কনসাল্ট আস অ্যাট ফ্রেন্ডস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড, গড়িয়া, on every Monday and Thursday. The phone number is 983. The Friends Diagnosis, the phone number is 9088482135. আপনি গড়িয়া ফ্রেন্ডস ডায়াগনোসিসে আমাদের পেতে পারেন, যেখানকার ফোন নাম্বার হচ্ছে 9088482135, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। টালিগঞ্জ RSV হসপিটালে পেতে পারেন প্রত্যেক শুক্রবার দিন। You can get us as Taliganj RSV Hospital every Friday. The phone number is 033-3001-3000. That is 033-3001-3000. You can get us at Hindustan Health Point, Goria, every Saturday. The phone number is 033-2435-9999. এছাড়া গড়িয়া হিন্দুস্তান হেলথ পয়েন্টে আমাদের পেতে পারেন প্রত্যেক শনিবার। ফোন নাম্বার হচ্ছে 033-2435-9999। এছাড়া জিনোম ফার্টিলিটি সেন্টার, পার্ক সার্কাস, সেখানে পেতে পারেন, বা গড়িয়া নেউটিয়া মেডিপ্লাস, সেখানে পেতে পারেন। এবার ফেসবুক সেগুলোর উত্তর। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইউ ক্যান কন্ট্যাক্ট আস ইন জিনোম ফার্টিলিটি সেন্টার, শেক্সপিয়ার সরণি, অ্যান্ড গড়িয়া নেউটিয়া মেডিপ্লাস। ওকে, টিঙ্কু গোল্ডি has written, good evening sir, good evening. ফারিদা আরজু, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। রিঙ্কি বিশ্বাস সরকার, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। ডায়ানা ইউসুফ, গুড ইনফরমেশন, থ্যাংক ইউ। মধুমিতা দাশগুপ্ত, হ্যালো স্যার, গুড ইভিনিং, গুড ইভিনিং।
আদ্রিতা আরোহী লিখেছে, স্যার আমার হাজব্যান্ডের এজ 36, তার অ্যাজোস্পার্মি এফএনএসি টেস্টে স্পার্ম অ্যাবসেন্ট আছে, এফএসএইচ 17.32, এলএইচ পয়েন্ট ঠিক আছে, টেস্টোস্টেরন খুবই কম 1.3, এখন আমাদের কি বেবি হওয়া সম্ভব, ট্রিটমেন্ট কি জানাবেন? দেখুন, আমরা বলবো এফএনএসির মাধ্যমে কিছু ইনফরমেশান দেয় না, আমরা এফএনএসি করতে বলি না। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোমাল টেস্ট করতে হবে, অর্থাৎ জেনেটিক টেস্ট করতে হবে, প্লাস ওনাকে একবার শারীরিকভাবে চেক করা দরকার, তারপর ট্রায়াল টেস্ট করে দেখতে হবে স্পার্ম আছে কিনা। আর টেস্টোস্টেরন কম থাকলেও কখনোই প্লিজ টেস্টোস্টেরন নেবেন না, আমরা ইস্ট্রাডায়ল চেক করে ঠিক করতে পারি যে বাইরে থেকে ওষুধ দেওয়া যাবে কিনা। প্রসেনজিৎ দাস লিখেছেন, স্যার নাইস ইনফরমেটিভ কমিউনিকেশন ফর মেল ইনফার্টিলাইল পেশেন্ট, থ্যাংক ইউ। মুক্তা জামাদা লিখেছেন, ভেরি গুড লেকচার স্যার, থ্যাংক ইউ। সোনালী অশোক রায় লিখেছেন, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। সেতু রায় লিখেছেন, গুড, থ্যাংক ইউ। শর্মিদা দাস লিখেছেন, স্যার ইউ আর গ্রেট, থ্যাংক ইউ। ফরিদাজ লিখেছে, আইভিএফ করলে শিওর বেবি আসবে। মনে রাখতে হবে, এমন কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই যাতে শিওর আসবে। আপনি যদি একটা ফোড়া অপারেশন করতে যান, তাতে কোনো গ্যারান্টি নেই যে অপারেশন করলে সারবে। কাজে আইভিএফেও কোনো গ্যারান্টি নেই, কিন্তু 100 জনের করলে 40 থেকে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে। অঙ্কিতা ইসলাম লিখেছেন, স্যার spermia patient MTSA or TSA? Usually MTSA micro-TSA is done for non-obstructive azoospermia. For obstructive azoospermia, TSA is enough. ফাইরুস ফারিহা লিখেছেন, ম্যাচুরেশন অ্যারেস্টের ক্ষেত্রে কী করা উচিত? ওই যে বললাম, ম্যাচুরেশন অ্যারেস্টের ক্ষেত্রেও 40 to 50% চান্স আছে স্পাম পাওয়ার। অবশ্যই আপনি টেসা করে দেখতে পারেন, এখানে কিন্তু 40 to 50% কিন্তু চান্স আছে স্পাম পাওয়ার। হাসানুর কবির লিখেছে, স্যার পিটুইটারি প্রবলেম সিনড্রোম কি? আমরা অলরেডি আলোচনা করেছি, দরকার হলে ভিডিওটা আরেকবার দেখবেন। নিশাত মালিহা লিখেছেন, স্যার আইভিএফ করলে শিওর বেবি আসবে কিনা প্লিজ বলবেন। অলরেডি আলোচনা করলাম, 40 to 50% চান্স রয়েছে। সোনালী অশোক রয় লিখেছেন, স্যার আপনাকে প্রণাম, ধন্যবাদ, প্রণাম আপনাকে। অঙ্কিতা ইসলাম লিখেছেন, অ্যাবাউট এমটিসি টেল সামটাইম। এমটিসি ইজ মাইক্রোটিসি, দ্যাট ইজ ইন কেস অফ নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া আন্ডার দ্য মাইক্রোস্কোপ টিসি ইজ ডান to see details of the testicle and sometimes sperms may be found under micro TC. This is called MTC. মনোজিৎ মিশ্র লিখেছেন, গ্রেট, থ্যাংক ইউ। জান্নাতি আক্তার লিখেছেন, টেসা খরচ কমন, কষ্টকর কিনা? টেসার খরচ মাত্র 20,000 ভারতীয় টাকায়, কষ্টকর নয়। এক সপ্তাহে একটুখানি সামান্য একটু অসুবিধা হয়, একটু সামান্য ব্যথা থাকে, তারপরে কোনো ব্যথা হয় না, কারণ এটা অজ্ঞান করে করা হয়। অঙ্কিতা ইসলাম লিখেছেন, মোর অ্যাকুরেট, আবার আপনার প্রশ্ন উই হ্যাভ অলরেডি রিপ্লাইড টু ইউর কোয়েশ্চেন। Hasanur Kobili, what is autoimmune disorder? Autoimmune disorder is a special type of disorder where your body system acts, immune system acts against your body. That's a totally different issue. Hasanur Kobili is a great sir, thank you. নৌরিন চৌধুরী মানিক চৌধুরীকে ট্যাগ করেছেন হয়তো কোনো ইনফরমেশনের জন্য, ধন্যবাদ। মধুমন্তী দাশগুপ্ত লিখেছেন, ভেরি গুড অ্যান্ড ইনফরমেটিভ ডিসকাশন স্যার, দোজ পেশেন্টস হু আর সাফারিং ফ্রম অ্যাজোস্পার্মিয়া, দিস ভিডিও ইজ রিয়েলি হেল্পফুল ফর দেম, থ্যাংক ইউ। অগ্নিমিত্রা চ্যাটার্জি মুখার্জি লিখেছেন, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। হাসানুর কবির লিখেছেন, প্লিজ স্যার মোর ডিটেলস অ্যাবাউট টিউবারকুলোসিস। যদি টেস্টিকুলে হয় তাহলে কিন্তু অ্যাজোস্পার্মিয়া হতে পারে। ইভেন ওষুধ দিয়ে টিউবারকুলোসিস সেরে যাওয়ার পরও টিউবারকুলোসিস যে ক্ষত তৈরি করে তার কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে, সেক্ষেত্রে আমাদের টেসা করে দেখতে হবে। সোহেল আনিতে, হাউ ক্যান রিড অফ অ্যাজোস্পার্মিয়া হু ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস? ফার্স্টলি কন্ট্রোল ডায়াবেটিস। If even after controlling diabetes the azoospermia passes, in that case you have to go for TESA. সরি। তপতি রায় লিখেছেন, ভেরি নাইস ডক্টর, থ্যাংক ইউ। শর্মিন্দু মি লিখেছেন, আফটার ডুইং এফএনএসি ডক্টর সেড দেয়ার ইজ এ পসিবিলিটি অফ গেটিং স্পাম বাট দে ডিড নট গেট ইট আফটার টেসা, হোয়াট শুড বি ডান ইন দিস কেস? I think in this case you can contact us online through Librate and send all the reports, then we can give your opinion, give our opinion, because we need to see all other reports as well. ফারিম আহমেদ লিখেছেন, দাদা আদাব আদাব। ওইজং উরিক লিখেছেন, হ্যাজ রিটেন, গুড ইভিনিং ডক্টর, হাউ টু ডিল উইথ এস কেস ইন হুইচ উই হ্যাভ অ্যাজোস্পার্মিয়া, shrunken testicles but normal FSH and LH level? As I have said, the testicular size does not predict the chance of good sperm retrieval. So in this case we recheck the FSH, LH and testosterone from good lab once again, and then do karyotype and Y chromosome microdeletion, and then do trial TESA. ফাইম আহমেদ লিখেছে, আমার লেফট সাইড টেস্টিকল ফুলে থাকে এবং পেইন করে, ডক্টর বলছেন ভেরিকোসিল প্রবলেম। ভেরিকোসিল সত্যি কতটা আছে সেটা চেক করে দেখতে হবে, খুব বেশি পেইন হলে অপারেশন করতে হবে, বা খুব মারাত্মক ভেরিকোসিল হলে, নাহলে অপারেশন করে লাভ হবে না। তারপরে শরীফ আহমেদ লিখেছে, আমি আপনার কাছে আসবো, ধন্যবাদ, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে, সেই অনুযায়ী আগে থেকে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন।
Ankita Islam has answered my question. I have already answered. Please review the video again. Hasanur Kobis has written, great sir, thank you. Fahim Akhtar answer my question, already answered. Please see the video again. Rimpa Das Singhal লিখেছেন, good evening sir, good evening. সঞ্জিতা সুক্ষত্র সানি লিখেছেন, স্যার আপনার কাছে আইভিএফ এর কস্ট কত প্লিজ বলবেন। এটা ডিপেন্ড করছে কী ধরনের আইভিএফ, ইক্সি করছেন কিনা, ব্লাস্টোসিস করছেন কিনা তার উপরে, সেই জন্য আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। ফাইম আহমেদ স্যার প্লিজ অ্যান্সার মি, আই অলরেডি অ্যান্সার। ফাইম আহমেদ অ্যাসিস্ট্যান্ট ভেরিকোসিটি নিয়ে কিছু বলবেন, আমরা অলরেডি আলোচনা করলাম ভেরিকোসিল নিয়ে, আরবার দরকার হলে ভিডিওটা দেখুন। ফাইম আহমেদ লিখেছেন যে প্লিজ সি মাই কমেন্ট, অলরেডি উই হ্যাভ সিন অ্যান্ড অ্যান্সার। দীপান্বিতা অভিষেক কর্মকার, প্রণাম নেবেন স্যার, থ্যাংকস ফর মাই প্রিন্সেস, ব্লেস হার। Thank you, Dipannita. Dipannita is one of our patient. Now she is blessed with a little princess. Congratulations, Dipannita, and thank you for relying on our treatment and contacting us in Facebook. Rubina Chowdhury, azoospermia, teratozospermia কি একই প্রবলেম? না, teratozospermia হচ্ছে স্পার্ম আছে কিন্তু স্পার্মের শেপ অর্থাৎ মরফোলজি অর্থাৎ দেখতে ভালো নয়। azoospermia মানে স্পার্ম নেই। পার্থ সারথী পাত্র লিখেছেন, গুড ইভিনিং গুড ডক্টর ফর মি, প্রণাম নেবেন, থ্যাংক ইউ। অঙ্কিতা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। গোপাল মণ্ডল লিখেছেন, গুড ইভিনিং স্যার, আমার 2 মিলিয়ন স্পার্ম আছে, আইভিএফ করলে কি সাকসেস হবে স্যার? প্লিজ স্যার বলবেন। হ্যাঁ অবশ্যই, 2 মিলিয়ন মানে খুবই ভালো, আইভিএফ এর জন্য যথেষ্ট ভালো। এক্ষেত্রে আমরা আইভিএফ ইক্সি করতে পারি, তাতে প্রেগনেন্সি আসার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।